সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমি ম্যাথমেটিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ রিজওয়ানুল ওয়ারিদ। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে। আমি তোমাদের আগেও ক্লাস নিয়েছি বিন্যাস সমাবেশের অংশের শুরুর দিকেই, মাঝে বেশ কিছুদিন গ্যাপ ছিল। তো আজকে আমরা শুরু করব একটা নতুন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম হলো বৃত্ত। বৃত্তের কয়েকটা ক্লাস আমরা নিব। বৃত্তের দুইটা পার্ট আছে, কয়েকটা ক্লাস আমরা নেব। তার মধ্যে প্রথম ক্লাস আজকে বৃত্তটা আমরা শুরু করতে চাই। তাহলে বৃত্ত কী জিনিস, বৃত্ত সম্পর্কে ধারণা দেওয়ার দরকার নেই, কারণ বৃত্ত সম্পর্কে তোমরা একেবারে ক্লাস 1 বা তারও আগের থেকেই এই জিনিসটার সাথে পরিচিত, এই শেপটার সাথে পরিচিত। তবে একটু কনফিউশন আছে। কনফিউশনগুলো আসলে তোমাদের না, কনফিউশনগুলো তৈরি করছে আমাদের বইয়ের কিছু ভাষা। যেমন তোমার বলে যে বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল যখনই বলে তখনই আসলে কনফিউজড হয়ে যাই আমরা। এক্ষেত্রে এই যে এরকম একটা আমি দাগ দিলাম, তাহলে এটাকে বলছে বৃত্ত। তারপরে আবার বইগুলোতে যে ভাষাগুলো ব্যবহার করছে সেখানে আমরা বলছি যে বইগুলোতে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল কত। আসলে কথাটা এরকম না হয়ে বলা উচিত ছিল, এরকম হলে ক্লিয়ার হতো। ইদানিংকালে অবশ্য লিখছে বইগুলোতে যে বৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো বা কত। তো বৃত্ত আসলে তাহলে কোনটা, এই ক্ষেত্রটা কি বৃত্ত নাকি এই রেখাটা বৃত্ত? আসলে রেখাটা হলো বৃত্ত, ক্ষেত্রটা নয়। ক্ষেত্রটা হলো বৃত্তাকার ক্ষেত্র, আর রেখাটার কথা বললে আমরা বলি যে রেখাটি হলো বৃত্ত। তাহলে বৃত্ত কি জিনিস এই কথাটা যদি আমি সংজ্ঞায়িত করতে চাই, কীভাবে সংজ্ঞায়িত করা যায়, বৃত্ত কাকে বলবো? বৃত্ত তো আমরা অনেক দেখছি। তাহলে এই ডেফিনিশনটা দিতে গেলেই একটু ঝামেলা হয়ে যায়। খুব সহজ, যে একটা নির্দিষ্ট বিন্দু, এটাকে যদি আমি বলি যে ও, তাহলে ও থেকে সমান দূরত্ব বজায় রেখে চলমান যতগুলো বিন্দু আছে তাদের সেটটাই হচ্ছে বৃত্ত। একটা সেট যদি আমি বলি এরকম যে এটা একটা সেট, এই সেটটা তোমার এমন যে এটা একটা শর্ত মেনে চলে। কি শর্ত? শর্তটা হলো এরকম, এখানে অবশ্যই এক্স এবং ওয়াই রিয়েল নাম্বার। তাহলে এই সেটটি দ্বারা যতগুলো বিন্দু নির্দেশ করে, অর্থাৎ এই সেটের অন্তর্ভুক্ত যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এক একটা বিন্দু। তাহলে কতগুলো বিন্দু আছে? এখানে অসংখ্য বিন্দু আছে, কারণ এই শর্তটা মেনে চলবে এরকম বিন্দু হলো অসংখ্য। এখান থেকে দূরত্বটা হলো আর। তাহলে এই শর্তটা মেনে চলে যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো অসংখ্য বিন্দু, সেই বিন্দুগুলোর সেট যেটা সেটাকে বলছে বৃত্ত। তাহলে কি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর সেটটা হচ্ছে বৃত্ত। বা চলমান বিন্দুগুলোর যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটা হচ্ছে আমাদের বৃত্ত। তো বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের প্রবলেমগুলো করতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয়। আমরা যদি বলি যে একটা নির্দিষ্ট বিন্দুটা হলো তোমার এইচ কে, যে কোনো একটা বিন্দু হতে পারে এইচ কে, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব হচ্ছে আর। তো এই সঞ্চার পথের উপরস্থ বিন্দু, যে কোনো একটা বিন্দু আমরা পি বলছি, সেটা হলো এক্স ওয়াই। তাহলে এই দূরত্বটা ওপি দূরত্বটা হচ্ছে আর। ওপি দূরত্বটা অর্থাৎ আর দূরত্ব বজায় রেখে পি বিন্দুটা সবসময় ও বিন্দু থেকে আর দূরত্ব বজায় রাখে। তো এরকম অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দুগুলোর সঞ্চার পথটা আমি বের করার চেষ্টা করি। তাহলে ওপি ইকুয়ালস টু আর, তাহলে ওপি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এই হলো বৃত্তের একটা সমীকরণ। এই সমীকরণটার সাথে তোমরা পরিচিত, এই সমীকরণটা দেখছো অনেক জায়গায়। তাহলে কি হলো,
যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার পথটাই হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের সমীকরণ প্রাথমিক সমীকরণ অবশ্যই এটাকে তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটা কি? কেন্দ্র। আর নির্দিষ্ট দূরত্বটা কি? এই নির্দিষ্ট দূরত্বকে আমরা বলছি ব্যাসার্ধ। নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এটাকে আমরা এখন একটু ভাঙাতে চাই। ভাঙালে কীরকম হয়? এই ফর্মে আসে। তো এটাকে একটু সহজ করে লিখি। এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমরা বলছি যে মাইনাস এইচ এর পরিবর্তে আমি লিখব জি, মাইনাস কে এর পরিবর্তে লিখব এফ, আর এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের পরিবর্তে আমি লিখব সি। অর্থাৎ ইকুয়েশনটা একটু সহজভাবে আমি উপস্থাপন করতে চাই। সহজভাবে উপস্থাপন করতে গেলে আমরা এখানে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এটা হচ্ছে এই সমীকরণটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ বলছে এটাকে। তাহলে এই সমীকরণ থেকে এটা একটা বৃত্তের সমীকরণ হলো, এটা একটা বৃত্তের সমীকরণ হলো। এই দুইটা সমীকরণ নিয়ে আসলে আমরা কাজ করব বৃত্তের। তাহলে এখানে যখন এটা যখন বৃত্তের সমীকরণ, তখন তার কেন্দ্র হচ্ছে এইচ কে, ব্যাসার্ধ হলো আর। তো এটা যখন সমীকরণ, তাহলে তখন বৃত্তের কেন্দ্র কত? তখন বৃত্তের কেন্দ্র এখান থেকে আমরা বলতে পারি এইচ কে, তাহলে এইচ হচ্ছে মাইনাস জি, কে হচ্ছে মাইনাস এফ। এটা হচ্ছে আমাদের কেন্দ্র যখন বৃত্তের সমীকরণ এটা, তখন কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ। এরপর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা আমরা এখান থেকে বের করতে চাই। এইচ স্কোয়ার মানে হচ্ছে জি স্কোয়ার, কে স্কোয়ার মানে এফ স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, দ্যাট ইজ আর ইকুয়ালস টু হলো আর, যেহেতু ব্যাসার্ধ, আর অলওয়েজ একটি ধনাত্মক সংখ্যা, আর দূরত্ব এটা একটি ধনাত্মক সংখ্যা। তাহলে এটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের এইটা যখন বৃত্তের সমীকরণ, তখন তার কেন্দ্র হলো এটা, ব্যাসার্ধ হলো এটা। আর বৃত্তের সমীকরণ যখন এটা তখন তার কেন্দ্র হচ্ছে এইচ কে, ব্যাসার্ধ হলো আর। এই দুটো সমীকরণ নিয়ে আমরা কাজগুলো করব। বৃত্তের সমীকরণে কেন্দ্রটা যদি মূল বিন্দুতে হয়, তাহলে এইচ কে 0 0, অথবা মাইনাস জি মাইনাস এফ, এই দুটাই। তখন আর এই এক্স ওয়াই সম্বলিত পদগুলো থাকবে না। তখন শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই সমীকরণটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
ইকুয়ালস টু আর স্কয়ার, আর এখানে আসবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে কেন্দ্রটা মূলবিন্দুতে ধরে সাধারণত সমীকরণগুলো ব্যবহার সাধারণত না, কখনো কখনো সমীকরণগুলো হয়ে থাকে। এখন আমরা বের করতে চাই যে একটা বৃত্ত, এখন এখানে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে আসতে হবে। একটা বৃত্ত যখন এক্স অক্ষকে ছেদ করে, তখন দুটো বিন্দুতে ছেদ করে, আর যখন স্পর্শ করে টাচ করে তখন একটা বিন্দুতে করে। টাচের বিষয়টা পরে আসতেছে, আগে ছেদের বিষয়টা বলে নিই। একটা বৃত্ত যখন এক্স অক্ষকে আমাদের ছেদ করবে তখন দুটো বিন্দুতে ছেদ করবে, এবং যেই এক্স অক্ষে যে দুটো বিন্দুতে ছেদ করবে সেই দুটো বিন্দুর কিন্তু কোটি হয়ে যাবে 0। এই বিন্দুটার কোটি 0। ভুজ একটা সংখ্যা থাকবে, বাস্তব সংখ্যা, এখানে একটা সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে, কিন্তু কোটি হলো 0। তার মানে কি ওয়াই, এই সমীকরণে ওয়াই 0। তাহলে এই ছেদ বিন্দুগুলো আমরা বের করতে চাই। তাহলে ওয়াই যদি 0 হয়, এক্স স্কয়ার ওয়াই 0 2gx প্লাস 0 প্লাস সি, সমীকরণটা আমার এই ফর্মে হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। হওয়ার কারণে এখানে এক্স এর আমরা দুটো মান পাবো। তোমরা এটা জানো বোধ হয় যে একটা দ্বিঘাত সমীকরণের এক্স এর ভ্যালু কিন্তু ঠিক দুইটা। শুধু তাই নয়, এক্স এর ঘাত যদি 100 হয় তাহলে ওই সমীকরণে অবশ্যই এক্স এর মান 100টা, এক্স্যাক্টলি 100টা, কমও না বেশিও না। তাহলে এক্স এর ঘাতের উপর এক্স এর মান নির্ভর করে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান দুটো বের করব। কিভাবে বের করব? সূত্র আছে, কিন্তু আমরা একটু সহজভাবে যদি করতে চাই, সূত্রটা তোমরা জানো, দ্বিঘাত সমীকরণের সমাধান করার যে সূত্র, আমি এইভাবে করতে চাই। বোথ সাইডে আমি জি স্কোয়ার যোগ করে দিলাম, সিটাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে আমরা এখানে এক্স এর দুটো মান পেয়ে গেলাম। একটা x1 ধরলাম মাইনাস জি স্কয়ার মাইনাস সি, আর একটা ধরলাম মাইনাস জি প্লাস তাহলে এক্স বৃত্তটি দ্বারা এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের দৈর্ঘ্য কত, অর্থাৎ এইটুকু কত। তাহলে এইটুকু আমরা সহজে বলতে পারি যে এটা হলো x2 মাইনাস x1 ছেদকৃত অংশ। এটাকে মডুলাস দেবো এই কারণে, কারণ কোন অংশটা, এই অংশটা অলওয়েজ, ছেদকৃত অংশটিকে অলওয়েজ ধনাত্মক হয়ে যাবে। ওকে, তাহলে বিয়োগ যদি আমরা করি, এ দুটো যদি আমরা বিয়োগ করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2√g² মাইনাস সি। এটাই হলো আমার একটি বৃত্ত দ্বারা এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ। একটি বৃত্ত দ্বারা এক্স অক্ষ হতে কর্তৃত বা খণ্ডিত অংশের পরিমাণ হলো এই সূত্র দ্বারা বের করতে পারবো। ওকে, তাহলে ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশ, আচ্ছা এটাকে যদি আবার বৃত্তটা যদি আমার এরকম হতো, এই সমীকরণটা হতো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা যদি বৃত্তের সমীকরণ হতো, তাহলে এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ কত হতো? আমরা এটা মুছে ফেলি।
আমরা দেখেছি যে r স্কয়ার ইকুয়ালস টু g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটা আমরা পেয়েছি। তাহলে g স্কয়ার মাইনাস c এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? r স্কয়ার মাইনাস f স্কয়ার ইকুয়ালস টু g স্কয়ার মাইনাস c। তাহলে f মানে কি? আমরা বলেছিলাম যে মাইনাস h ইকুয়ালস টু হলো g আর মাইনাস k ইকুয়ালস টু হলো f। তাহলে f স্কয়ার ইকুয়ালস টু বলতে পারি k স্কয়ার, r স্কয়ার মাইনাস k স্কয়ার ইকুয়ালস টু g স্কয়ার মাইনাস c। তাহলে আমরা এইটা যদি আমার বৃত্তের সমীকরণ হয়, তাহলে x অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ, এই জিনিসটাই আমাদের হয়ে যাবে 2√r স্কয়ার মাইনাস k স্কয়ার, যদি এই আকৃতির সমীকরণ হয়। x অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ দিস। যদি সাধারণ সমীকরণটা হয় তাহলে x অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ 2√g স্কয়ার মাইনাস c। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমার যদি বেসিকগুলো আমরা মনে রাখি তাহলে প্রবলেমগুলো সলভ করতে খুব ইজি হয়ে যাবে। ঠিক একই রকম y অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ, বৃত্তটি দ্বারা y অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ, বৃত্তটি দ্বারা y অক্ষ হতে ছেদকৃত অংশের দৈর্ঘ্য কি হবে? এই ক্ষেত্রে হবে 2√f স্কয়ার মাইনাস c, 2√f স্কয়ার মাইনাস c। আর যদি আমার সমীকরণ এটা হয় তাহলে হয়ে যাবে বা 2√r স্কয়ার মাইনাস h স্কয়ার। এটা তাহলে এই হলো আমার দুইটা সমীকরণ, দুইটা সূত্র। বৃত্তটি দ্বারা x অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ, আবার এই পাশে যদি এরকম হয় যে y অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ, এইটুকু এটা। তাহলে এখন আসি যে যদি ছেদ না করে বৃত্তগুলো স্পর্শ করে, বৃত্তটি x অক্ষকে যদি স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করবে, তাহলে স্পর্শ করলে কি হবে? স্পর্শ করলে ছেদ অংশটা, বৃত্তটি দ্বারা যে ছেদ অংশ, সেই ছেদ অংশের পরিমাণ 0। অথবা আমরা বলতে পারি যে দুইটা বিন্দুতে ছেদ করেছিল সেই দুইটা বিন্দু একই বিন্দুতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ একটা বক্ররেখাকে একটা সরলরেখা কখন স্পর্শ করবে? যখন তাদের ছেদ বিন্দু দুইটা, এই যে একটা ছেদ বিন্দু, এটা একটা ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু দুইটা যখন একে অপরের সাথে মিলিত হবে। কিভাবে? আমি সরলরেখাটাকে যদি আস্তে 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 এদিকে নিয়ে আসি, তাহলে এই রেখাটা এক পর্যায়ে এরকম হবে, বিন্দু দুটো পরস্পরের কাছাকাছি আসবে, আস্তে আস্তে এক পর্যায়ে যখন দুইটা একটা আরেকটার সাথে মিলিত হয়ে যাবে, এটাকে বলছে কনসাইড। যখন একটা আরেকটার সাথে সমাপতিত হয়ে যাবে তখন সেই রেখাটা হয়ে যাবে স্পর্শক। তাহলে এই x অক্ষটা কখন স্পর্শক হবে, অথবা বৃত্তটা কখন x অক্ষকে স্পর্শ করবে? যখন স্পর্শ করবে তখন আমার এই x1 এবং x2 দুইটা বিন্দু, দুইটা স্থানাঙ্ক, x স্থানাঙ্ক দুইটা সমান হয়ে যাবে। অথবা আমরা বলতে পারি যে বৃত্তটি দ্বারা x অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ 0 হয়ে যাবে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে হিসাব করে বলতে পারি আমরা, যখন বৃত্তটা x অক্ষকে স্পর্শ করবে তখন এটা হয়ে যাবে g স্কয়ার ইকুয়ালস টু c। যখন y অক্ষকে স্পর্শ করবে ঠিক একইভাবে বৃত্তটি যখন y অক্ষকে স্পর্শ করবে তখন এখানে কন্ডিশন হলো f স্কয়ার ইকুয়ালস টু c। এটা হলো এই বৃত্তের ক্ষেত্রে, এই সমীকরণটার ক্ষেত্রে। যদি সমীকরণটা এরকম হয় তাহলে তো একদম খুব সাধারণভাবে দেখো যে এখান থেকে এইটা যদি কেন্দ্র হয় আমার -g - f, তাহলে
এটাই তো ব্যাসার্ধ। আর তাই না? তাহলে এখানে কি হবে? এখানে আমার স্পর্শ করার শর্তটা কি ছিল? 2r² মাইনাস কে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি k² r² k²। তাহলে r মডুলাস অফ কে। কেন মডুলাস অফ কে? কারণ বৃত্তের কেন্দ্রটা তো x অক্ষের উপরে হলে তার সরি y অক্ষের ডান পাশে হলে তার y স্থানাঙ্ক হচ্ছে প্লাস, বাম পাশে হলে মাইনাস x স্থানাঙ্ক। আর y স্থানাঙ্ক x অক্ষের উপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস। তো কে এর মান প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কিন্তু ব্যাসার্ধ তো অলওয়েজ ধনাত্মক, ধনাত্মক। সে কারণে আমরা এখানে r মডুলাস অফ কে বলবো, কারণ কে এর মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে একই রকমভাবে এইটাকে স্পর্শ করার শর্ত হচ্ছে এই। তো এ হলো আমাদের একটি বৃত্ত x অক্ষ এবং y অক্ষকে যদি স্পর্শ করে, তার স্পর্শ করার শর্ত। যদি উভয় অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি এরকম হয় যে উভয় অক্ষকে স্পর্শ করছে, একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করছে, x অক্ষ y অক্ষ দুটাকে স্পর্শ করছে, তখন আমাদের শর্ত হচ্ছে g² = f² = c, অথবা r মডুলাস অফ h মডুলাস অফ k, উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত। তাহলে এ হলো স্পর্শ করার শর্ত হলো। এখন একটি বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, আচ্ছা স্পর্শ বিন্দুগুলো তাহলে কত? এখানে স্পর্শ বিন্দু কত? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, তাহলে এই বিন্দুটার ভুজ -g, এটা হলো 0, তাহলে স্পর্শ বিন্দু এটা। এখানে যদি আমরা দেখি, এখানেও বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমাদের g মান f এর মান যাই হোক না কেন, আমরা সাধারণ সমীকরণ থেকে আমরা বলি যে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f। তাহলে এখানে তৃতীয় চতুর্ভাগের জন্য g এর মান f এর মান, এই বিন্দুর এখানে যে বিন্দুগুলো হবে সেই বিন্দুগুলো হবে দুইটাই স্থানাঙ্কই হয়ে যাবে ঋণাত্মক। তো সে যাই হোক, এখানে আমার এই বিন্দুর স্থানাঙ্ক হলো 0 - f, এখান থেকে এটুকু দূরত্ব। তাহলে এই হলো আমাদের স্পর্শ বিন্দু। তো এখন আমরা দেখতে চাই যে বৃত্তটি যদি মূল বিন্দুগামী হয়, একটি বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে কি হয়? একটি বিন্দু যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। বৃত্তের সমীকরণ যদি আমরা সিদ্ধ করি তাহলে দেখবো আমি c = 0, অর্থাৎ বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে মূল বিন্দু 0 0 বিন্দুটি এই বৃত্তটির উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে এই 0 0 বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ হলে আমরা সেখান থেকে পেয়ে যাব c = 0। এবার একটা বৃত্ত যদি মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে, তাহলে x অক্ষকে স্পর্শ করার শর্ত কি? x অক্ষকে স্পর্শ করার শর্ত হলো g² = c। তাহলে c মূল বিন্দুতে স্পর্শ করে, মানে মূল বিন্দু দিয়ে যায়। এই হলো
কন্ডিশন, তার মানে জিও এখানে G0 F C0। একই রকমভাবে যদি বলে মূল বিন্দু y অক্ষকে স্পর্শ করে, মূল বিন্দুতে y অক্ষকে স্পর্শ করে, মূল বিন্দুতে y অক্ষকে স্পর্শ করে মানে f স্কয়ার c = 0। তাহলে f c দুটোই 0। এ হলো মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে C0 মূল বিন্দুতে স্পর্শ করলে এই শর্তগুলো হয়। এবার আসি যে একটা বৃত্ত সেই বৃত্তটার বাহিরে একটা বিন্দু হলো x1 y1। তাহলে বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর যে কোনো একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বৃত্তের বাইরে অবস্থিত? আমি এই কেন্দ্র থেকে এই বিন্দুটির দূরত্ব বের করব। এই বিন্দুর নাম যদি কিউ দিই আর বৃত্তের উপস্থিত বিন্দু হলো পি, তাহলে এখানে যদি ওপি যদি লেস দেন ও কিউ হয়, ওপি যদি লেস দেন ও কিউ হয়, তাহলে আমরা বুঝবো যে কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। যদি এরকম হয় ওপি ইজ গ্রেটার দেন ও কিউ, কিউ বিন্দুটা ভিতরে, তাহলে কিউ বিন্দুটা ভিতরে অবস্থিত, তাহলে কিউ বিন্দুটা ভিতরে অবস্থিত, এই ও কিউ দূরত্বটা ছোট, ও কিউ দূরত্ব ছোট, ওপি দূরত্বটা বড়। আর যদি দুটো সমান হয় তাহলে আমরা বলবো যে বিন্দুটি এই কিউ যে বিন্দুটি দেওয়া আছে সেই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত। এই হলো একটা বিন্দুর অবস্থান নির্ণয়, যে বৃত্তটির সাপেক্ষে বৃত্তটির ভিতরে নাকি বৃত্তটির বাইরে নাকি বৃত্তটির উপর অবস্থিত, সেটা বোঝানোর জন্য আমরা এগুলো ব্যবহার করি। এখন আমরা একটা জিনিস আমরা দেখতে চাই যে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কি। আমরা একটা সমীকরণ দেখলে, যেমন এই সমীকরণটা দেখলে আমরা বুঝি যে এটা একটা সরলরেখার সমীকরণ। কেন? কারণ সরলরেখার সমীকরণে x এবং y চলক থাকবে সাধারণত, এবং সেটা হবে একঘাতের। দ্বিঘাত হলে সেটা সরলরেখা হবে না। তাহলে একঘাতি এক্স ওয়াই সম্বলিত একঘাতি সমীকরণকে আমরা সরলরেখার সমীকরণ বলি। তবে সেক্ষেত্রে কথা আছে যে এখানে এর মানটা 0 হতে পারে, এ বি কখনো একসাথে 0 হবে না, এ বি একই সমীকরণ একসাথে 0 হবে না, তাহলে সেটা সরলরেখার সমীকরণ। এ 0 হতে পারে, আলাদাভাবে বি 0 হতে পারে, অথবা এ 0 সি 0 হতে পারে, অথবা বি 0 সি 0 হতে পারে। সরলরেখার সমীকরণ, তাহলে সে সরলরেখার সমীকরণ নির্দেশ করে। তাহলে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যটা কি? বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্বলিত দুটি পদ থাকবে, এক্স স্কোয়ার থাকবে একটা, ওয়াই স্কোয়ার থাকবে একটা, অর্থাৎ দ্বিঘাত হবে। এটা ত্রিঘাত বা একঘাতের সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হলেও এখানে আবার বৈশিষ্ট্য হচ্ছে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুইটা সমান হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো সমান হবে, এবং এখানে একই সাথে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। এখানে এক্স এবং ওয়াই, শুধু এক্স শুধু ওয়াই থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা যে কোনো একটা থাকতে পারে, অথবা দুইটাই থাকতে পারে, কিন্তু এক্স ওয়াই একসাথে এরকম কোনো টার্ম থাকবে না। এভাবে আমরা বলি এ এক্স স্কোয়ার 2h xy plus b y square 2gx plus 2fy plus c equals to 0। এটাকে বলি আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই ইকুয়েশনটা কখন বৃত্তের সমীকরণ হবে? বৃত্তের সমীকরণ হতে হলে এখানে তোমার এইচটা হতে হবে 0। কেন? কারণ এক্স ওয়াই টার্ম বৃত্তের সমীকরণে থাকবে না, যদি থাকে সেটা বৃত্তের সমীকরণ নয়। আর কি হবে? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ দুটো সমান হতে হবে।
এই হলো দুটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন আছে, সেটা আমরা একটা প্রবলেম দিয়ে তারপর এটা দেখাবো। একটা প্রবলেম দিয়ে সেই হচ্ছে কন্ডিশনটা দেখাবো। এখানে এভাবে যদি বলি আমি যে বৃত্তের সমীকরণের একটা সমীকরণ আমি লিখি, কি সেটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 6x প্লাস 4y প্লাস 15 ইকুয়ালস টু 0। এটা কি বৃত্তের সমীকরণ? আমরা যে প্রশ্ন করি এটা কি বৃত্তের সমীকরণ? আমাদের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশন কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান হতে হবে, সমান আছে। এখানে এক্স স্কোয়ার সহগ 1, এখানে ওয়াই স্কোয়ার সহগ 1, দুটো সমান। এখানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, দ্যাট ইজ এইচ এর ভ্যালু এখানে 0, সব ঠিক আছে। কিন্তু তারপরে এটা কি বৃত্ত কিনা, তাহলে এইটা বৃত্ত কিনা সেটা দেখার জন্য আমি একটু এটাকে ভাঙাই নিই। কীরকম? যে এক্স স্কোয়ার 6x তার সাথে আমরা যোগ করবো কত? 9, কারণ তাহলে এটা বর্গরাশি হলো। ওয়াই স্কোয়ার 4y প্লাস 4, তাহলে আমি কত যোগ করলাম? 13, আর 15টা পাশে নিয়ে গেলাম। x প্লাস 3 হোল স্কোয়ার y প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি বৃত্তের সমীকরণ কিনা? ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়ালস টু হলো -2। কোনো বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, বর্গ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারবে না। তো এখানে ব্যাসার্ধের স্কোয়ার হয়ে গেল ঋণাত্মক, তাহলে কি এটা বৃত্তের সমীকরণ হয়? বৃত্তের সমীকরণটা হতে পারে না। তাহলে বৃত্তের সমীকরণ হতে হলে আরেকটা কন্ডিশন মেনে চলতে হবে, সেটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এই যে 9 আর 4, এটা হতে হবে গ্রেটার দেন সি, এটা হতে হবে গ্রেটার দেন সি। অর্থাৎ এখানে যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবকের চেয়ে বড় হতে হবে, সেই ধ্রুবকের থেকে বড় হতে হবে। যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? যদি সমান হয়ে যায় তাহলে যদি এই সংখ্যাটা তো আমার 13 আর এখানেও যদি 13 থাকতো তাহলে আমার এটা কি 0। তো 0 হলে বৃত্তের ব্যাসার্ধ কি 0 হতে পারে? বৃত্তের ব্যাসার্ধ 0 তো একটা সংখ্যা এবং সেটা ঋণাত্মকও না, তাহলে আমরা তো বলতে পারি যে 0 হতে পারে। তাহলে ব্যাসার্ধ যদি 0 হয়, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয়, তখন সেই বৃত্তকে আমরা বলি বিন্দু বৃত্ত, পয়েন্ট সার্কেল। অর্থাৎ সেন্টারটাই একটা বৃত্ত, একদম খুব ছোট সেন্টার, একটা বিন্দুই একটা বৃত্ত, এই জন্য এটার নাম হচ্ছে বিন্দু বৃত্ত। তাহলে বৃত্তের সমীকরণের এটাকে সাধারণভাবে দেখে মনে হতেই পারে যে এটা বৃত্তের সমীকরণ, কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই না করলে সেটা বৃত্তের সমীকরণ হবে না। তাহলে বৃত্তের সমীকরণের জন্য আমাদের কি বললাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হতে হবে সেম, যাই হোক না কেন এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। এক্স শুধু ওয়াই দুটোই থাকতে পারে, অথবা একটা থাকতে পারে একটা নাও থাকতে পারে, অর্থাৎ শুধু এক্স আছে ওয়াই নাই, অথবা ওয়াই আছে এক্স নাই, এরকম হতে পারে। তো যাই হোক এইটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হলো, থার্ড কন্ডিশন হলো এটা, যে জি স্কোয়ার এফ স্কোয়ার ইজ গ্রেটার দেন সি, এই শর্তটা মানতে হবে, নাহলে এটা বৃত্তের সমীকরণ হবে না। কোন একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর হয়, কোন একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর হয়, তাহলে তার সেক্ষেত্রে কি হবে? এফ ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে সরাসরি এফ এর মান 0। যদি কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে জি মাইনাস জি, দ্যাট ইজ জি ইকুয়ালস টু 0। আর বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি ইকুয়ালস টু 0। এই জিনিসগুলো একটু রাখতে হবে মাথায়, তাহলে তোমার প্রবলেম সলভ ইজি হয়ে যাবে। আমার বৃত্তের সমীকরণ বের করা মানেই কিন্তু দেখো, বৃত্তের সমীকরণ বের করা মানেই হচ্ছে আমার
যে জিএফসি, এই তিনটার ভ্যালু বের করতে হবে। এই তিনটার ভ্যালু যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। অথবা আরেকটা সমীকরণ যেটা আছে সেটা হচ্ছে যে এইচ, কে এবং আর, এই তিনটার ভ্যালু বের করতে হবে। এই তিনটার ভ্যালু আমার যে কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনগুলো ব্যবহার করে বের করতে হবে। তাহলে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হলো যে একটা বৃত্তের একটা ব্যাসের প্রান্তবিন্দু হলো x1 y1, আরেকটি প্রান্তবিন্দু হলো x2 y2। তাহলে এই বৃত্তের সমীকরণ কি? আমরা বৃত্তটার প্রস্থ যে কোনো একটা বিন্দু নিয়ে নিই P, তাহলে এপি আর বিপি জয়েন করে দিই। এবি যদি ব্যাস হয়, এবি যদি ব্যাস হয় তাহলে কোণ এপিবি ইহা একটি অর্ধবৃত্তস্থ কোণ, ইহা একটি অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা 19-এ একটা উপপাদ্য পড়েছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ, অর্থাৎ এপি এবং বিপি পরস্পরের উপর লম্ব, এপি এবং বিপি পরস্পরের উপর লম্ব, এপি পারপেন্ডিকুলার টু বিপি, এপি এবং বিপি পরস্পরের উপর লম্ব। তাই যদি হয় দুইটা সরলরেখা লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হয়? তাদের ঢাল দ্বয়, একটা ঢাল যদি m1 হয় আর একটা ঢাল যদি m2 হয় তাহলে তার ঢাল দ্বয়ের গুণফল হলো -1। তাহলে এপি এর ঢাল কত? এপি এর ঢাল m1, y মাইনাস y1 কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। বিপি এর ঢাল m2 এই হলো ঢাল। তাহলে এই দুটো ঢালের গুণফল হবে -1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y মাইনাস y1 x মাইনাস x1 ইন্টু y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 y মাইনাস y1 into y minus y2 minus x minus x1 x minus x2। তাহলে এগুলোকে এক পাশে নিয়ে আসি, x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2। এই হচ্ছে আমাদের কোন একটা বৃত্তের কোন একটি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় যদি দেওয়া থাকে তাহলে সেই বৃত্তের সমীকরণ। একটি বৃত্তের একটি ব্যাস দেওয়া আছে, সেই ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দুটি দেওয়া আছে, তাহলে বৃত্তটির সমীকরণ কত সেটা আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারি। এখন আমি খুব ছোট ছোট কয়েকটা জিনিস দেখতে চাই, ছোট ছোট কয়েকটা প্রবলেম দেখতে চাই। হ্যাঁ, আমাদের থিওরি মোটামুটি এগুলো জানলে চলবে, আরও কিছু ছোটোখাটো বিষয় আছে সেগুলো আমি প্রবলেম করতে করতে গিয়েই দেখায় ফেলবো। হ্যাঁ, আমরা কিছু এখন প্রবলেম করব। সেই প্রবলেমগুলো প্রথমে হচ্ছে যে বৃত্তের সমীকরণ কোনটি, বা বৃত্তের কেন্দ্র কীভাবে বের করে, ব্যাসার্ধ কীভাবে বের করে। x square y square 2xy x
5y প্লাস 1। এটা কি বৃত্তের সমীকরণ কিনা? এটা এক কথা এটা বৃত্তের সমীকরণ নয়। কেন? এখানে xy টার্মটা আছে, xy টার্ম থাকলে এটা কখনোই বৃত্তের সমীকরণ হবে না। আবার একটা সমীকরণ যদি x² প্লাস 3y² এরকম থাকে, তাহলে এখানে এদিকে যাই থাক না কেন, এদিকে যাই থাক না কেন, এই x² এবং y² এই দুইটা সহগ, x² সহগ এবং y² সহগ একই না হওয়ার কারণে এটা বৃত্তের সমীকরণ নয়। এরকম হতে পারে যে x² মাইনাস y², এখানেও কিন্তু এদিকে যাই থাক, এখানে x² সহগ 1, এখানে x² সহগ -1, এই জন্য এটা বৃত্তের সমীকরণ নয়। এটা বৃত্তের সমীকরণ কিনা? হ্যাঁ, এটা বৃত্তের সমীকরণ। কেন বৃত্তের সমীকরণ? এখানে x² y² দুইটারই সহগ হচ্ছে 4, এবং এখানে আমাদের xy সম্বলিত কোনো পদ নাই, xy সম্বলিত কোনো পদ নাই। আরেকটা বিষয়, c এর ভ্যালুটা এখানে ঋণাত্মক, c এর ভ্যালুটা এখানে ঋণাত্মক। আর আমরা যে কন্ডিশনটার কথা বলেছিলাম যে g² প্লাস f² ইজ গ্রেটার দেন c, তাহলে সিটা হচ্ছে এখানে ঋণাত্মক, আর g² f² দুইটি বর্গ সংখ্যা অলওয়েজ পজিটিভ, তাহলে ধনাত্মক যে কোনো ধনাত্মক সংখ্যা যে কোনো ঋণাত্মক সংখ্যার চেয়ে বড়, তাহলে g² f² এই দুইটার যোগফল অবশ্যই c এর থেকে বড়, কারণ c এটা ঋণাত্মক সংখ্যা। c যদি ঋণাত্মক থাকে তাহলে আমরা সরাসরি বলে ফেলতে পারি যে এটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, তাহলে আরেকটা প্রবলেম দিতে চাই আমি, সেটা হলো যে এই যে বৃত্ত x² 3x² 3y² মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6, এই বৃত্তটির কেন্দ্র কত? এই বৃত্তটির কেন্দ্র কত? তো এখানে সবাই যেটা, সবাই না, অনেকেই যেই প্রবলেম যে বুঝতে যে জায়গাটা সমস্যা করে, সরাসরি এখান থেকে এইটাকেই ধরে ফেলে, এইটাকেই বুঝে ফেলে যে এইটাই বোধ হয় 2gx। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু x² সহগ y² সহগ তোমার 1 নেই, আছে 3। স্ট্যান্ডার্ড সমীকরণে, সাধারণ সমীকরণে আমাদের x² এবং y² সহগ হতে হবে 1, সেই জন্য করতে হবে কি, এখানে x² y² সহগ যদি দুইটাই 3 হয় তাহলে পুরোটাকে 3 দ্বারা ভাগ করে দেবো আমরা। x² প্লাস y² মাইনাস 4x প্লাস 5y 6টা হলো 2, এই হলো আমাদের 3 দ্বারা ভাগ করার পর। এখন এটা সাধারণ সমীকরণ হলো, তাহলে এখান থেকে আমি কেন্দ্র বের করব কিভাবে? বলছি যে মাইনাস x এর সহগ, মাইনাস তারপর বলছি x এর সহগ ডিভাইডেড বাই 2, কমা মাইনাস y এর সহগ ডিভাইডেড বাই 2। এই হলো আমাদের বৃত্তের কেন্দ্র নির্ণয়ের নিয়ম। কি? মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই 2 মাইনাস y সহগ ডিভাইডেড বাই 2, তাহলে বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে যাব। শর্টকাটে বের করার নিয়ম হচ্ছে এটা, মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই 2 মাইনাস y সহগ ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখানে আমাদের কেন্দ্র হয়ে গেল 2 আর মাইনাস 5/2। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আমরা বলছি যে ব্যাসার্ধ r ইকুয়ালস টু হলো 4 রুট অফ r ইকুয়ালস টু 4 মানে কেন্দ্রের x স্থানাঙ্কের স্কয়ার g² f² মাইনাস c কত? এখানে c হলো -2,
তাহলে মাইনাস মানে এখানে মাইনাস, আবার সি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস, তাহলে 2। তাহলে এটা হয়ে যাবে 4 × 6 = 24, 25/4, দ্যাট ইজ এটা হলো 49/4, রুট করলে এটা হয়ে যাবে 7/2। এলো ব্যাসার্ধ, এই হলো তোমার ব্যাসার্ধ, এত একক। তো এই হলো আমাদের একটা বৃত্তের সমীকরণ, একটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণটা বৃত্তের সমীকরণ কি না সেটা টেস্ট করার উপায়, প্লাস সেখান থেকে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার উপায়। এবার আসি আমরা এই যে শর্টকাট প্রবলেমগুলোর কথা আমরা বলছি, এগুলো কিন্তু এমসিকিউতে এই টাইপের প্রবলেমগুলো তুমি পাবা। এখন আমি দেখতে চাই যে বৃত্তটি দ্বারা এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ, বৃত্তটি দ্বারা এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ। একটা সমীকরণ, বৃত্তের সমীকরণ x² y² 6x - 2y - 31। এই বৃত্তটি দ্বারা বলছে যে এক্স অক্ষ, এই বৃত্তটি এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে সেটা নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে জি কত, জি এখানে 3, এফ কত, এফ হলো -1, কারণ এক্স এর সহগটা হচ্ছে এক্স এর সহগ হলো 2g = 6, তাহলে জি মানে হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে 2f -2, তার মানে এফ হচ্ছে -1, আর সি হলো এখানে -31। তাহলে এ হলো আমাদের এটা হলো আমাদের এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ। তাহলে আমরা যদি বলি g² - c, বৃত্তটি দ্বারা এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ হলো দিস। তাহলে g² মানে 9 - -31, তাহলে এটা হলো 240, 2 × 2√10, দ্যাট ইজ 4√10 হলো এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ, এত একক। এটা হলো একটা বৃত্ত দ্বারা এক্স অক্ষ হতে, এই বৃত্তটি দ্বারা এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ। তাহলে একটা বৃত্তের সমীকরণ থাকলে সেই বৃত্তের সমীকরণ থেকে আমরা এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ, ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ আমরা বের করতে পারি। 2f² - c, এফটা হলো আমার এখানে -1, তাহলে 32 হতো। ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ কি হতো? ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ হয়ে যেত 2f² - c, দ্যাট ইজ 1 - -31, 32 মানে 16 × 2, that is 2 × 4 × √2, that is 8√2। এটা হলো ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ। তাহলে এই বৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ বের করে। এখন কখনো যদি এরকম হয় যে এই ভ্যালুটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণটা আসতেছে আমাদের ঋণাত্মক, তার মানে লিখি যদি 0 হয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ যদি 0 হয়, এক্স অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ 0, তার মানে সেটা এক্স অক্ষকে স্পর্শ করে। যদি ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ 0 হয়, তার মানে সেটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণটার ভ্যালুটা কখনো যদি এরকম হয় যে -2, তাহলে এটা অবাস্তব সংখ্যা। তার মানে এটা ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ যদি এটা হয়, তার মানে ওয়াই অক্ষকে সেটা স্পর্শই করে নেই, ওয়াই অক্ষ থেকে অনেক দূরে ছিল, বা ওয়াই অক্ষকে স্পর্শও করে নেই এবং ছেদও করে নেই। ঋণাত্মক ভ্যালু যদি আসে, অবাস্তব মান যদি আসে, তার মানে এটা ছেদ করে নাই বা স্পর্শ করেনি। তাহলে বৃত্ত সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলাম। আমি আজকে শুধুমাত্র
বেসিক জিনিসগুলো এবং সূত্রগুলো দেখানোর চেষ্টা করেছি। আগামী দিন থেকে আমরা আরও কিছু জিনিস সূত্র টুকটাক কিছু সূত্র আছে সেগুলো দেখাবো এবং প্রবলেমগুলো করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।